সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের অষ্টম অধ্যায়। আজকে ক্লাসটি নেব অষ্টম অধ্যায়। তোমাদের এমটি পরীক্ষার জন্য এই অধ্যায়টি আছে। এই অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর টেনজেবল অ্যান্ড ইনটেনজেবল অ্যাসেট। তো এখানে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে। চিত্রটি সম্পত্তির মূল্যর ব্যাপারে, যে একটি প্রথমেই সুন্দর একটি বাড়ি, তারপরে বাড়িটি কি অকেজে হয়ে গেছে, যার মূল্য হ্রাস পেয়েছে। তো এখানে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সম্পত্তির অস্তিত্ব থাকে। এই সম্পত্তি সমূহকে চলতি সম্পত্তি ও স্থায়ী সম্পত্তি এই দুইভাবে শ্রেণীবদ্ধ করা হয়। স্থায়ী সম্পত্তিকে পরিসম্পদ, প্লান্ট ও যন্ত্রপাতি নামে অভিহিত করা হয়। এসব সম্পত্তি ক্রয়, বিক্রয়, ব্যবহার, অপচয় প্রভৃতি হিসাব বিজ্ঞানের কিভাবে হিসাবভুক্ত করা হয় তার বিস্তারিত এই অধ্যায়ে আলোচনা থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে, স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে পারবে, অবচয় ধার্যের কারণ ব্যাখ্যা করতে পারবে, অবচয় ধার্যের পদ্ধতি বর্ণনা করতে পারবে, সম্পত্তি হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব যথাযথ পদ্ধতি মূল্যায়ন করতে পারবে, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ ক্ষতি নিরূপণ করতে পারবে, প্রাকৃতিক সম্পত্তি ও দৃশ্যমান সম্পত্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই স্থায়ী সম্পত্তির ধারণা, কনসেপ্ট অফ প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। স্থায়ী সম্পত্তি হলো কারবারের দৃশ্যমান সম্পত্তি, যার নির্দিষ্ট সাইজ বা আকার আছে, যা ব্যবসায়ের পরিচালন কাজে ব্যবহার করা হয় এবং ক্রেতাদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয় না। এসব সম্পত্তিকে পরিসম্পদ, যন্ত্র ও সরঞ্জাম, প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পরিসম্পদ ও সরঞ্জাম, প্লান্ট, ইকুইপমেন্ট অথবা স্থায়ী সম্পদ নামে অভিহিত করা হয়। এই সম্পত্তি থেকে কোম্পানি অনেক বছর ধরে সেবা প্রত্যাশা করে। ভূমি ব্যতীত অন্যান্য স্থায়ী সম্পত্তির সেবা প্রদানের ক্ষমতা এবং কার্যকর আয়ুষ্কাল কমতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন অবস্থা ভালো রাখার জন্য বা তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তিতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করে থাকে। স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্লান্ট সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি সমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। প্রথমত, স্থায়ী সম্পত্তি মধ্যে স্থায়ী সম্পত্তিগুলো ভূমি, যন্ত্রপাতি, দালানকোঠা, মেশিন, গাড়ি ইত্যাদি, যেটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে এক নজরে সম্পূর্ণ অধ্যায়ের স্থায়ী সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি ও অদৃশ্যমান সম্পত্তি। স্থায়ী সম্পত্তির মধ্যে চার ধরনের যে সম্পত্তি, তার মধ্যে স্থায়ী সম্পত্তি প্রকারভেদে, মূল্যায়নে, অবচয় এবং যার অবচয় নির্ধারণের বিষয়গুলো থাকবে। প্রাকৃতিক সম্পত্তির মধ্যে যেটি নিঃশেষী খরচ, হিসাব রক্ষণ প্রক্রিয়া, অদৃশ্যমান সম্পদের সম্পত্তির উৎস, প্রকারভেদ, হিসাব রক্ষণ প্রক্রিয়া, আর্থিক বিবরণী উপস্থাপনের ক্ষেত্রে উপস্থাপন ও বিশ্লেষণ বিষয়টি থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো ভূমি। প্রথমে স্থায়ী সম্পত্তি, ভূমি, ল্যান্ড। কারবারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য যে জায়গায়
বা যে জায়গার উপর দালান উৎপাদনকারী প্লান্ট বা অফিস সাইট তৈরি করে বা ব্যবহার করে তাকে ভূমি বলে। ভূমি উন্নয়ন, ল্যান্ড ইমপ্রুভমেন্ট, ভূমির উপর ফেন্সিং, লাইটিং সিস্টেম, পার্কিং লট, সারফেস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্প্রিংকলার সিস্টেম ইত্যাদি খরচকে ভূমি উন্নয়ন বলে। ভূমির উপর কোনো প্রকার অবচয় ধার্য করা না হলেও ভূমি উন্নয়ন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। দালান বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ভবনকে দালান বলে, যেমন অফিস বিল্ডিং, কারখানা বিল্ডিং, স্টোর বিল্ডিং, ওয়ার হাউস ভবন ইত্যাদি। সরঞ্জাম ইকুইপমেন্টের ক্ষেত্রে সরঞ্জাম বা যন্ত্রপাতি বলতে কারখানায় ব্যবহৃত বা অফিসে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে বোঝায়, যেমন কম্পিউটার, ফটোকপির মেশিন, আসবাবপত্র, টাইপিং কিপিং মেশিন বা টাইম কিপিং মেশিন ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো স্থায়ী সম্পত্তি কিভাবে মূল্যায়ন করা হয়। ভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট। ক্রয় নীতি অর্থাৎ কস্ট প্রিন্সিপাল অনুযায়ী স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। এই নীতি অনুযায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্যের ভিত্তিতে হিসাবভুক্ত করা হয়। বাজার মূল্য বা পুনঃস্থাপন মূল্য হিসাবভুক্ত করা হয় না। সম্পত্তি ক্রয় মূল্য বা আদি মূল্য বলতে উক্ত সম্পত্তির অর্জন এবং তা ব্যবহার উপযোগী করতে যেসব খরচ হয় তাকে বা তাদের সমষ্টিকে বোঝায়। যেমন একটি মেশিনের মূল্য বলতে তার ক্রয় মূল্য, মেশিনটির বহন খরচ, স্থাপন ব্যয় ইত্যাদিকে বোঝায়। প্রধান স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যনীতি প্রয়োগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয় তা নিম্নে আলোচনা করা হলো। ভূমি ল্যান্ডের ক্ষেত্রে ভূমি ব্যয় বলতে নগদ ক্রয় মূল্য এবং এর সাথে সংশ্লিষ্ট খরচকে বোঝায়। সংশ্লিষ্ট খরচ হলো মালিকানা, রেজিস্ট্রেশন খরচ, উকিলের ফিস, ভূমি দালানের কমিশন, অন্যান্য কর ও ব্যয় ইত্যাদি। অর্জিত ভূমি ব্যবহার উপযোগী করার জন্য প্রদত্ত যাবতীয় খরচকে ভূমির ব্যয় হিসেবে ধরা হয়। খালি ভূমির ক্ষেত্রেই পরিচ্ছন্নকরণ, ক্লিনিং, তারপরে ভরাটকরণ, ফিলিং, ড্রেইনিং এবং হোল্ডিং, গ্রেডিং ইত্যাদি ব্যয়কে মূল্য হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ভূমিতে পুরাতন দালান থাকতে পারে, তখন নতুন দালান নির্মাণের পূর্বে পুরাতন দালান অপসারণ রিমুভ করতে হয়। এর ক্ষেত্রে বা এরূপ ক্ষেত্রে পুরাতন দালান উচ্ছেদের জন্য প্রদত্ত খরচ হতে পুরাতন ভগ্নাবশেষ সামগ্রী বিক্রয় আয় বিয়োগ করে অবশিষ্ট খরচের জন্য ভূমি হিসেবে হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ এই ধরনের খরচের ফলে ভূমির মূল্য বৃদ্ধি পেয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ। কনসিডারেবল ফ্যাক্টর ফর ডিটারমাইন ডিপ্রিসিয়েশন। অবচয় হচ্ছে কোনো সম্পত্তির মূল্যকে তার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তি অনুসারে বণ্টন ব্যবস্থা। অন্যভাবে বলা যায় যে কোনো নির্দিষ্ট হিসাবকালের মুনাফা নির্ণয়ের অর্জিত রাজস্ব হতে খরচ হিসেবে সম্পত্তি ব্যবহার বাবদ ব্যয়ের যে অংশ বাদ দেওয়া হয় তাকে অবচয় বলে। মিলকরণ ধারণা অনুযায়ী সঠিকভাবে ব্যয়ের বণ্টন আয়ের সাথে ব্যয়ের সঠিক মিলকরণ করে। অবচয় হলো ব্যয় বণ্টনের একটি পদ্ধতি। অবচয় হলো কি, এই কথাটি আসে যে অবচয় কি, অবচয় একটি ব্যয় বণ্টনের পদ্ধতি। অপর পক্ষে অবচয় হলো পরোক্ষ, অনগদ, নন ক্যাশ এবং অনুমান নির্ভর ব্যয়। তাই বলা হয় অবচয় হচ্ছে ব্যয় বণ্টনের একটি পদ্ধতি, এটি কোনো মূল্যায়ন পদ্ধতি নয়। প্লান্ট সম্পত্তির বিক্রয়ের জন্য রাখা হয় না বলে তার বাজার মূল্যের পরিবর্তন নির্ণয় করা হয় না। তাই প্লান্ট সম্পত্তির বহিমূল্য বাজার মূল্য থেকে পৃথক হয়। অবচয় তিন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সেগুলো হলো অবচয় ভূমি উন্নয়ন, দালান কোটা, যন্ত্রপাতি ইত্যাদি।
সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞানের নীতি গ্যাপের অনুসারে সম্পত্তিকে ব্যয় প্রত্যাশিত কার্যকর জীবনকালের মধ্যে এমনভাবে বিন্যাস করতে হবে যেন উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত সুবিধা সম্পত্তির আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গতভাবে বণ্টিত হয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ বা প্রতিষ্ঠানের সঠিক পরিমাণ লাভ লোকসান নির্ণয়ের ক্ষেত্রে অবচয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। দেখো শিক্ষার্থী, তোমরা অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণের ক্ষেত্রে তিনটি উপাদান বা বিষয় বিবেচনা করতে হয়। প্রথমত সম্পত্তির ক্রয় মূল্য। সম্পত্তির ক্রয় মূল্যের উপর ভিত্তি করে সম্পত্তির অবচয় নির্ধারণ করা হয়। সম্পত্তির ক্রয় মূল্য সম্পর্কে স্থায়ী সম্পত্তির ব্যয় নির্ধারণে অংশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্রয় মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করে অবচয় নির্ধারণ করা হয়। তাই সম্পত্তির ক্রয় মূল্য অবচয় নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সম্পত্তির কার্যকরী জীবন। অবচয় পরিমাপের জন্য সম্পত্তি থেকে কত বছর ধরে সুবিধা ভোগ করা যাবে, অর্থাৎ সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল কত, সেই সম্পর্কে অনুমান প্রয়োজন। সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল বলতে অনেকেই বস্তুগত আয়ুষ্কাল এবং অনেকেই অর্থনৈতিক আয়ুষ্কালকে বিবেচনা করে। সেই সময় ধরে সম্পত্তি থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া যায়, তাই হলো সম্পত্তির অর্থনৈতিক আয়ুষ্কাল। সাধারণত সম্পত্তির অর্থনৈতিক আয়ুষ্কাল বস্তুগত আয়ুষ্কাল থেকে কম হয়। সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল নির্ধারণের জন্য কতগুলো বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়, যেমন ক, মেরামত ও নবায়নের সাহায্যে সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা। খ, স্বাভাবিকের তুলনায় সম্পত্তি বেশি সময় ধরে কাজে লাগানো হচ্ছে কিনা। গ, নতুন সম্পত্তির অধিকারের ফলে পুরনো সম্পত্তির অকেজ হওয়ার সম্ভাবনা কতখানি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল সঠিকভাবে নির্ধারণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সম্পত্তির অতীতে ব্যবহার করা হয়ে থাকলে সে সম্পর্কে অভিজ্ঞতা, কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ ইত্যাদির উপর ভিত্তি করেই সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল সম্পর্কে অনুমান করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে দেখো সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ তিনটা বিষয় এখানে: সম্পত্তির ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য এবং সম্পত্তির কার্যকরী জীবনকাল। অবচয় নির্ধারণের ক্ষেত্রে এই তিনটা বিষয় মনে রাখতে হবে। তো এখানে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা খুব সহজ নয়। অনুমিত কার্যকালের শেষে সম্পত্তি বিক্রয় করে যে মূল্য পাওয়া যাবে বলে আশা করা যায় তাকে ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বলা হয়। এই মূল্যের পরিমাণ যথা সামান্য হলে তাকে শূন্য ধরা হয়, আর যদি পর্যাপ্ত হয় তাহলে সম্পত্তি ক্রয় বা হারানোর সময় ওই ভগ্নাবশেষের আনুমানিক মূল্য নির্ণয় করতে হয়। এর থেকে সম্পত্তির কার্যকালের শেষে সেটি অপসারণের সময় সম্ভাব্য অপসারণ সংক্রান্ত খরচ বাদ দিয়ে নিট ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করতে হয়। নিট ভগ্নাবশেষ মূল্যের উপর ভিত্তি করে অবচয় এর পরিমাণ নির্ণয় করা হয়। অবচয় ধার্যের ও হিসাবভুক্তকরণের পদ্ধতি, ডিপ্রিসিয়েশন মেথড এন্ড রেকর্ডিং সিস্টেম। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্নতা থাকায় তাদের স্থায়ী সম্পত্তিগুলো ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, আর তাই তাদের অবচয় ধার্যের পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো নিম্নে অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় জ্ঞাপন পদ্ধতির মধ্যে টাইম ফ্যাক্টর মেথডের মধ্যে 1 এবং 2, যেটি 1 নম্বরের সরলরেখীয় পদ্ধতি বা স্থির কিস্তির পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। এই পদ্ধতিটি বেশি তোমাদের পরীক্ষায় আসে। দ্বিতীয়ত যে ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতি, ডিক্রিজিং চার্জ মেথড। এখানে ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতির মধ্যে আবার ক্রমহ্রাসমান জের পদ্ধতি, দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তারপরে 3 তড়িৎ অবচয় পদ্ধতি, অর্থাৎ এই সরলরেখী পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দুটি পদ্ধতি থেকেই বেশি অঙ্কগুলো এসে থাকে। তো খ ব্যবহার জ্ঞাপন পদ্ধতি, ইউজ ফ্যাক্টর মেথডের মধ্যে
যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, মেশিন আওয়ার রেট মেথড এবং 2 উৎপাদন একক পদ্ধতি, ইউনিট অফ অ্যাক্টিভিটি ইজ মেথডের মধ্যে উল্লেখিত পদ্ধতি সমূহ ছাড়াও অবচয় ধার্যের আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন বার্ষিক সমকিস্তি পদ্ধতি, প্রতিপূরক তহবিল পদ্ধতি, পুনঃমূল্যায়ন পদ্ধতি, বীমা পদ্ধতি, চক্রবৃদ্ধির সুদ পদ্ধতি, মাইল পদ্ধতি, মেরামত সঞ্চিতি পদ্ধতি ইত্যাদি। এই পদ্ধতিগুলো বাস্তব প্রয়োগ ক্ষেত্রে তেমন অনুশীলন করা হয় না। সরলরৈখিক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, ক্রমহ্রাসমানের পদ্ধতি, এই পদ্ধতিগুলো গ্যাপ অর্থাৎ জেনারেল অ্যাকাউন্টিং অ্যাকসেপ্ট প্রিন্সিপাল কর্তৃক স্বীকৃত। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, অবচয় অধ্যায় বা এই অধ্যায়ের এখানে অবচয় নির্ধারণের ক্ষেত্রে মোটামুটি 2 থেকে 3টি পদ্ধতি সম্পর্কে ধারণা থাকলে এবং সূত্রগুলো জানলে এখান থেকে অঙ্ক করা তোমাদের জন্য সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।